৬২ বছর বয়সী শ্রমিক ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টির সভাপতি নির্বাচিত হলেন। সেতু বন্ধনকারী হিসাবে শ্রমিক ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টির সভাপতি নির্বাচিত হলেন। শ্রমিক ভট্টাচার্য তারপরেই একটা রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে চলে আসেন, বিশেষভাবে যখন তিনি রাজ্যসভাতে নির্বাচিত হন। শ্রমিক ভট্টাচার্য বাগ্মী হিসাবে সুপরিচিত, শব্দ চয়ন এবং ভঙ্গিমার জন্য তিনি সুপরিচিত। আরএসএস থেকে বরাবরই যে গঠনতন্ত্র রয়েছে, আপনাদেরকে আগেও এটা বলেছি, আরএসএস নিয়ে যে ভিডিওটি আমি করেছিলাম সেখানে, যে আরএসএসের সাথে বিজেপিকে কেন আরএসএসের পলিটিক্যাল উইং বলা হয়। রাজ্য বিজেপি বলুন বা কংগ্রেসই বলুন বা তৃণমূল কংগ্রেস, এই সমস্ত রাজনৈতিক দলগুলোতে সভাপতির পদই হচ্ছে মেন। এই রাজ্যের আবহমান চরিত্রের মধ্যে যে একটা ধর্মনিরপেক্ষতা, বামপন্থা, এগুলো যে একটা বড় ফ্যাক্টর হিসাবে কাজ করেছে, এগুলো তো যারা কট্টর বিজেপি বা আরএসএস তারাও তো অস্বীকার করতে পারেন না। তার শক্তিশালী যে প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস, যার সাংগঠনিক দক্ষতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার ধারে কাছে কোনো ভারতীয় জনতা পার্টির কোনো জননেতার আবির্ভাব ঘটেনি। বিজেপির ক্ষেত্রে একটা নিয়মকে খুব কঠোরভাবে অনুসরণ করা, কেন্দ্রে কোনো মন্ত্রিত্বে থাকলে বা প্রশাসনিক কোনো পদ থাকলে তাদেরকে সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় না। ৬২ বছর বয়সী শ্রমিক ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টির সভাপতি নির্বাচিত হলেন। ভারতীয় জনতা পার্টির ইতিহাসে এমন একজন সভাপতি হলেন যার গ্রহণযোগ্যতা নতুন যারা বিজেপিতে এসেছেন তাদের মধ্যেও আছে এবং পুরনো যারা রয়েছেন তাদের মধ্যেও একটা গ্রহণযোগ্যতা রয়েছে। সেতু বন্ধনকারী হিসাবে শ্রমিক ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টির সভাপতি নির্বাচিত হলেন। 1971 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি বিধায়ক হয়েছিলেন এবং তিনবার নির্বাচনে পরাজিতও হয়েছেন। শ্রমিক ভট্টাচার্য তারপরেই একটা রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে চলে আসেন, বিশেষভাবে যখন তিনি রাজ্যসভাতে নির্বাচিত হন। রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর তার বক্তৃতা এমনিতেই বাগ্মী হিসাবে ভারতীয় জনতা পার্টির যে পরম্পরা রয়েছে, সেই পরম্পরায় শ্রমিক ভট্টাচার্য খুবই উল্লেখযোগ্য নাম। কেন এই কথাটা বলছি নিশ্চয়ই আপনাদেরকে সেটা বলবো আজকের দ্য রিয়েল স্টোরিতে। আমি সুজিত চট্টোপাধ্যায় আছি, আপনাদের সঙ্গে জানাবো ভারতীয় জনতা পার্টি, যা জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টিতে উত্তরণ ঘটে এবং পশ্চিমবঙ্গে বিজেপির কিভাবে বিস্তার হয়েছিল তার একটা বিবরণ আপনাদের কাছে তুলে ধরবো আজকে। শ্রমিক ভট্টাচার্য বাগ্মী হিসাবে সুপরিচিত, শব্দ চয়ন এবং ভঙ্গিমার জন্য তিনি সুপরিচিত। অতীতের ভারতীয় জনতা পার্টির অনেকের কাছেই শুনেছি এবং বিভিন্ন জায়গায় ওরেটরি নিয়ে যে বই রয়েছে, একটা বই আমার হাতে ছিল, সেটা প্রিয়দর্শী দত্ত লিখিত, যিনি দিল্লির একজন গবেষক এবং সাংবাদিকতাও করেন। ওরেটরির উপর তার বইতে একজনের রেফারেন্স আছে হরিপদ ভারতী। হরিপদ ভারতী ভারতীয় জনতা পার্টির একসময় সভাপতি ছিলেন। ডক্টর বিষ্ণুকান্ত শাস্ত্রী তিনি সভাপতি হয়েছিলেন। ভারতীয় জনতা পার্টির সভাপতি ছিলেন সুকুমার ব্যানার্জি এবং তপন শিকদার। তপন শিকদারের মাধ্যমে বিজেপি এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে লোকসভা আসনে জয়লাভ করে খাতা খোলে। তপন শিকদারও একজন দক্ষ সংগঠক এবং তার সাথে একজন জনপ্রিয় বাগ্মী হিসাবে তিনিও পরিচিত ছিলেন এবং তার পপুলারিটি ছিল। দুবার তিনি লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে।
অতঃপর হন অসীম ঘোষ, রাহুল সিনহা, তারপর দিলীপ ঘোষ, ডক্টর সুকান্ত মজুমদার, এরপর শ্রমিক ভট্টাচার্য। এই যে পরম্পরা, ও হ্যাঁ, মাঝখানে অবশ্যই একজনের নাম উল্লেখযোগ্য, তিনি হচ্ছেন তথাগত রায়। এই যে ভারতীয় জনতা পার্টির সভাপতি যারা হয়েছেন পশ্চিমবঙ্গে সভাপতি হবার পর ভারতীয় জনতা পার্টির বৃদ্ধি হয়েছে ঠিক কথা, কিন্তু ক্ষমতায় কেন তারা আসতে পারেনি, এ নিয়ে ভারতীয় জনতা পার্টির যারা কর্মী সমর্থক অনেকেই আশা করেছিলেন 2019-এর সাফল্যের পর 2021 সালের বিধানসভা নির্বাচনে তারা জয়লাভ করবেন, কিন্তু সে আশা তাদের পূর্ণ হয়নি। কেন পূর্ণ হয়নি, আর ঠিক কী কারণে শ্রমিক ভট্টাচার্য তিনি সভাপতি হলেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটাকে অনুধাবন করার প্রয়োজন রয়েছে। সালটা 1951 সাল। 51 সালে ভারতীয় জনতা পার্টি তখনও তৈরি হয়নি, কিন্তু তার একটা রুট তৈরি হলো, সেটা হচ্ছে ভারতীয় জনসংঘ, BJS। ভারতীয় জনসংঘ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি এই বঙ্গেরই মানুষ, তিনি একটি রাজনৈতিক দল গঠন করলেন যার উদ্দেশ্য ছিল ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিপক্ষ হিসাবে হিন্দুত্বের যে রাজনীতি, সেই রাজনীতিকে সর্বভারতীয় স্তরে প্রধান চালিকা শক্তি হিসাবে তুলে নিয়ে আসা, সেটাই ছিল রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্য। 1952 সালে নির্বাচন হলো, সেই নির্বাচনে জনসংঘ 3টি আসন পায় এবং তার থেকে বলা যায় যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি 1952 সালের নির্বাচনে তিনি জয়লাভ করেছিলেন কলকাতা দক্ষিণ পূর্ব কেন্দ্র থেকে, এবং সেই সময় থেকেই হিন্দু জাতীয়তাবাদ, তারপর হচ্ছে মুসলিমদের যে স্পেশাল স্টেটাস 370 বিশেষভাবে, যেটাকে অ্যাব্রোগেট করা হয়েছে নরেন্দ্র মোদী সরকারের সময়, এই সমস্ত বিষয়গুলোকে, এবং শরিয়াতে যে 3 তালাক, সেটাও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যখন জনসংঘ প্রতিষ্ঠা করেছিলেন সেই সময় বিরোধ ছিল, এবং হচ্ছে গো হত্যা। এই 4টে ইস্যুকে কেন্দ্র করে 1952 সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ভারতীয় জনসংঘ। এরপর তার বৃদ্ধি আটকে যায়। এবার আসবো হচ্ছে 1960 সালে। 1960 সালটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে, ভারতীয় জনসংঘ যেটি রাষ্ট্রীয় স্বয়ংসেবকের রাজনৈতিক উইং, যাকে শাখা বলা যায়, 1960 সালে সেই RSS পশ্চিমবঙ্গের মাটিতে তারা প্রথম তাদের শাখা খোলে, এবং পশ্চিমবঙ্গে তাদের অফিস তৈরি হয়, যেটা কেশব ভবন হিসাবে পরিচিত আপনাদের বিধান সরণির ওখানে। এবং মূলত প্রথম দিকে যখন RSS প্রতিষ্ঠিত হয়, এই রাজ্যের যারা অবাঙালি ব্যবসায়ী এবং মূলত উত্তরপ্রদেশ এবং বিহার থেকে আগত যে সমস্ত শ্রমিক রয়েছেন, তাদের মধ্যে কাজ শুরু করার জন্যই হচ্ছে প্রাথমিকভাবে RSS শুরু হয়েছিল। 1960 সালে তখন ঠিক কীভাবে হতো RSS-এর ওই স্থানীয় স্তরে কিছু কিছু মিটিং, বিভিন্ন হিন্দুত্বের বিভিন্ন প্রশ্ন, এগুলোকে তুলে ধরা, এবং 60-এর দশক বাংলায় তখন হচ্ছে একদিকে কংগ্রেসের রাজত্বকাল, অন্যদিকে তার প্রবল প্রতিপক্ষ হচ্ছে কমিউনিস্টরা অর্থাৎ CPI। একদিকে চীন ভারত যুদ্ধের তখন দামামা, অন্যদিকে হচ্ছে পূর্ব পাকিস্তান, সেখান থেকে প্ররোচনা, এগুলো RSS-কে ভাবিয়ে তুলেছিল, এবং কমিউনিজমের বিরোধিতা ছিল হচ্ছে RSS-এর প্রধান মুদ্রা। এবং পশ্চিমবঙ্গ যেহেতু তার একটা আতুর ঘর, কমিউনিজম বামপন্থার এখানে চর্চা, এবং তার সাথে হচ্ছে গ্রাম বাংলা জুড়ে কমিউনিস্টদের যেরকম প্রভাব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল, সেই কারণে হচ্ছে RSS নিয়মিত তার শাখার চর্চা শুরু করে। এরপর 1960 সালে যখন এরকম পরিস্থিতি রয়েছে, চলে আসি হচ্ছে 1977 সাল। 1977 সালে ভারতবর্ষে এমার্জেন্সি পিরিয়ডের পর যে নির্বাচন, সেই নির্বাচনে আমি আগের ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরেছিলাম, এমার্জেন্সি নিয়ে যে ভিডিওটি আমার রয়েছে, সেখানে বলেছিলাম যে কিভাবে ভারতবর্ষে এমার্জেন্সি চলাকালীন ভারতীয় জনসংঘ এবং RSS-এর বহু শীর্ষস্থানীয় নেতৃত্বকে কিভাবে কারাবন্দী করা হয়, এবং সেই অবস্থাতে 1977 সালে ভারতীয় জনসংঘ অর্থাৎ BJS-কে মিলিয়ে দেওয়া হয়
জনতা পার্টির সঙ্গে, জেপি অর্থাৎ জয়প্রকাশ নারায়ণের যে জেপি মুভমেন্ট, পার্টিটার নামও হয় জনতা পার্টি, সেই পার্টির মধ্যে মিশে যায় ভারতীয় জনসংঘ। এবং তারপরে ভারতীয় জনসংঘ মিশে যাবার পর জনতা পার্টি কংগ্রেস সরকারকে সরিয়ে দিয়ে 1977 সালে নির্বাচনে তারা জয়লাভ করে এবং ভারতবর্ষে প্রথম অকংগ্রেসি সরকার তৈরি হয়। এই অকংগ্রেসি সরকার তৈরির পেছনে একটা মুখ্য সংযোগকারী ভূমিকায় থাকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। 1982 সালে ভারতীয় জনতা পার্টি প্রথম অ্যাসেম্বলি নির্বাচন অর্থাৎ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। 52টি আসনে তারা প্রার্থী দেয় এবং 12,09,994টি ভোট পায়, অর্থাৎ ভোট শতাংশে মাত্র 0.4%। 1984 সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল, খুব গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে কংগ্রেস সাফল্য লাভ করে। তার কারণ ইন্দিরা গান্ধীকে হত্যার পর যে নির্বাচন হয়, সেই নির্বাচনে কংগ্রেস বিপুলভাবে জয়লাভ করে এবং বামপন্থীরা জবরদস্ত ধাক্কা খায়। সেই নির্বাচনেও 9টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল ভারতীয় জনতা পার্টি, সেখানে ঠিক 0.4% ভোট পায়। 1987 সালে বিধানসভা নির্বাচনে 57টি বিধানসভা কেন্দ্রে তারা অংশগ্রহণ করেন, 13,04,867টি ভোট পান, অর্থাৎ শতাংশের বিচারে 0.51%। প্রথম বড় ব্রেক থ্রু যেটাকে বলা যায় 1991 সাল। 1991 সালে পশ্চিমবঙ্গে 294টা বিধানসভার মধ্যে 291টা কেন্দ্রে তারা প্রার্থী দেন এবং 11.34% ভোট তারা পান, অর্থাৎ 10%-এর কোটা তারা পেরিয়ে যান। এবং সে বছরই লোকসভা নির্বাচনে 42টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং 11.66%, সেক্ষেত্রে 36,24,974টি ভোট পান। অর্থাৎ বাংলার রাজনীতিতে স্পষ্টভাবে হিন্দুদের শরণার্থী বলা এবং মুসলিম যারা আসছে তাদেরকে একেবারেই তারা যে সীমানা পেরিয়ে চলে আসছে তাদেরকে আলাদাভাবে চিহ্নিত করা হয়, তারা চলে আসছে ঘুষপেটিয়া বলে। এই শব্দটি, এই টার্মিনোলজিটা বাংলার রাজনীতিতে প্রবেশ করায় ভারতীয় জনতা পার্টি। সালটা মনে রাখবেন 1991 সালে। এবং বারবার করে প্রচারে, সে তপন সিকদার থেকে শুরু করে অসীম ঘোষ, তরুণ রাহুল সিনহা, এই প্রত্যেক নেতৃত্ব এরা কিন্তু বারবার করে এটা ফোকাসে তুলে নিয়ে আসেন যে কিভাবে অনুপ্রবেশকারীরা বাংলার জনবিন্যাস ক্রমশ চেঞ্জ করে দিচ্ছে এবং যে দেশভাগের স্মৃতিটাকে তারা উস্কে দিতে থাকেন। স্বাভাবিকভাবে জনপ্রিয়তা এরপর ধীরে ধীরে ধাপে ধাপে কিভাবে বৃদ্ধি পায় সেই সম্পর্কে আপনাদের কাছে তথ্য হিসাবে আমি তুলে ধরতে চাইব। এবং তার সাথে বাড়তি আরও অক্সিজেন জুগিয়ে দেয় হচ্ছে রাম মন্দির আন্দোলন এবং বাবরি মসজিদ পতনের পর পুরো ভারতীয় জনতা পার্টির হাওয়া এই রাজ্যে অনেকটাই প্রবল হতে থাকে এবং যারা সিপিআইএমের শীর্ষস্থানীয় নেতৃত্ব, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই, অন্যান্য বামপন্থী দল, প্রত্যেকের ভাষণে, বক্তব্যে ভারতীয় জনতা পার্টিকে তারা নিশানা করতে শুরু করেন। এই রাজ্যে হিন্দু মুসলমানের মধ্যে একটা মেরুকরণের রাজনীতি সেই শুরু হয় 1991 সাল থেকে। এর মধ্যে এই রাজনীতি চলতে চলতে 1998 সাল আসে এবং ভারতীয় জনতা পার্টি ক্লিক করে। প্রথম লোকসভা নির্বাচনে তারা প্রার্থী দিয়ে জয়লাভ করেন দমদম কেন্দ্র থেকে তপন সিকদার এবং তপন সিকদার জয়লাভ করার পর তার ভোট প্রাপ্তি হয়েছিল 50.7%। এবং 1999 সাল, যে সালে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স তারা নির্বাচিত হয়ে আসেন, অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রধানমন্ত্রী হন। 5 সাল তারা ক্ষমতায় ছিলেন এবং সে বছরের নির্বাচনও দমদম কেন্দ্র থেকে এবং তার সঙ্গে কৃষ্ণনগর কেন্দ্র থেকে সত্যব্রত মুখোপাধ্যায় অর্থাৎ জুলুবাবু, তিনি দুজন প্রার্থী হয়ে নির্বাচিত হন এবং কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী হন। 11.13% টোটাল ভোট পেয়ে গিয়েছিলেন তিনি। এরপর 2000 সাল থেকে 2015 সাল ভারতীয় জনতা পার্টির
এই সময়কালের মধ্যে তেমন কোনো সাফল্য নজরে পড়েনি। ধারাবাহিক আন্দোলন, তার কারণ 2000 সাল থেকে 2015 সালের মধ্যে থেকে বাংলার রাজনীতিতে একদিকে যেমন বামফ্রন্ট সরকারের তার শেষের দিকে সময়টা শুরু হয় এবং তার সাথে সাথে বাংলার রাজনীতিতে এমার্জ করতে শুরু করে হচ্ছে তৃণমূল কংগ্রেস। ভারতীয় জনতা পার্টির সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা জোট তৈরি হয়। তৃণমূল কংগ্রেসের গঠন লগ্নে ভারতীয় জনতা পার্টির সঙ্গে তার জোট তৃণমূল কংগ্রেসকে একটা রাজনৈতিক ভিত্তি দিতে অনেকটাই সুবিধা হয়। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সাথে সখ্যতা তৃণমূল কংগ্রেসকে যেমন একটা অক্সিজেন জুটিয়েছিল, ঠিক তেমনভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভারতীয় জনতা পার্টির একটা লড়াই শুরু হয়। বিশেষ করে বাঙ্গারু লক্ষ্মণের ঘুষ কাণ্ডকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মন্ত্রিসভা ত্যাগ করেন। এরপরে কংগ্রেসের সঙ্গে একটা জোট তৈরি হয় 2006 নির্বাচনে এবং সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি কোনো রকমভাবে দাগ কাটতে পারেনি। অর্থাৎ যে উত্থানটা তাদের ধীরে ধীরে 1991 সালের পর থেকে হচ্ছিল, সেইখানে গিয়ে কোথাও একটা থমকে দাঁড়ায়। 2015 সাল অবধি এই ধরনের এক্সপেরিমেন্ট চলতে থাকে, কিন্তু ইতিমধ্যে 2014 সালে ভারতীয় রাজনীতিতে এক অভাবনীয় পরিবর্তন ঘটে। ইউপিএ সরকারকে, তাদের দুটো টার্মের যে সরকার, সেই সরকারকে সরিয়ে দিয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন আবারও ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স তারা ক্ষমতায় আসে এবং সংখ্যাগরিষ্ঠতা পায় ভারতীয় জনতা পার্টি এককভাবে, যেটা তাদেরকে গোটা ভারতবর্ষের রাজনীতির পালাবদলে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এবং তার সাথে সাথে কংগ্রেস ক্রমশ যেন ভারতীয় রাজনীতিতে একটা নিষ্ক্রিয় শক্তির দিকে ক্রমশ এগোতে থাকে। 2016 সালে ভারতীয় জনতা পার্টির আবার একটা উত্থানের পূর্বাভাস সূচিত হয়। গোর্খা জনমুক্তি মোর্চার সাথে তারা অ্যালায়েন্স করে 291টা সিটে প্রতিদ্বন্দ্বিতা করে 10.16% ভোট পান, 55,55,134টি ভোট এবং তিনটি অ্যাসেম্বলি কেন্দ্র থেকে জয়লাভ করেন এবং প্রথম বলা যায় বিধানসভায় ভারতীয় জনতা পার্টির একটা উপস্থিতি টের পাওয়া যায়। 2016 সালে উল্লেখযোগ্য জয় ছিল বিজেপির পূর্বতন সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ খড়গপুর কেন্দ্র থেকে কংগ্রেসের দীর্ঘদিনের বিধায়ক এবং বাংলার পরিষদীয় রাজনীতির একজন স্তম্ভস্বরূপ জ্ঞান সিং সোনপালকে পরাজিত করে দিলীপ ঘোষ বাংলার রাজনীতিতে একটা ঝড় তোলেন এবং তিনি ভারতীয় জনতা পার্টির সভাপতি নির্বাচিত হন। এবং সবচেয়ে বড় নির্বাচনী সাফল্যটা এর ঠিক 3 বছর পর 2019 সালের লোকসভা নির্বাচন, সেখানে এক ব্যাপক সাফল্য লাভ করে ভারতীয় জনতা পার্টি। 18টি আসন পান 42টি লোকসভার মধ্য থেকে এবং 40.25% ভোট পেয়েছিলেন এবং সেই ভোট বলা যায় যে গোটা বাংলার রাজনীতিতে তীব্র একটা মেরুকরণের জন্ম দিয়ে দেয়। একদিকে তৃণমূল কংগ্রেসের ঘাড়ের উপর তখন নিঃশ্বাস ফেলছে ভারতীয় জনতা পার্টি, অন্যদিকে সম্পূর্ণ লেফট ফ্রন্টে যাবতীয় তাদের যে সংগঠন, সেই সংগঠন ধূলিসাৎ হয়ে যায় এবং একটা ব্যাপক ভোট, বামেদের ভোট ট্রান্সফার হয়ে যায় ভারতীয় জনতা পার্টির দিকে। চারিদিকের এক হিন্দুত্বের হাওয়া তখন বাংলায় বইতে শুরু করেছিল। আপনাদের কাছে সেই সব ঘটনা খুব তাজাই আছে, আমার দৃঢ় বিশ্বাস। তাই এই জায়গাটা আমি খুব একটা দীর্ঘায়িত করতে চাইব না। এবং 2019 সালে সেই একই মুদ্রা, যেটা 1991 সালে সলতে পাকানো হয়েছিল, অর্থাৎ সেই সময় ছিল হচ্ছে শরণার্থী এবং অনুপ্রবেশকারী। এবার তার সঙ্গে সঙ্গে এলো হচ্ছে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা ব্যাপকভাবে হিন্দু জনগোষ্ঠী, বিশেষ করে ওপার বাংলা থেকে আসা বিভিন্ন সময় 1971 সাল এবং তৎপরবর্তী বিশেষ করে 2001 এবং 2006 সালে বাংলাদেশ থেকে আসা যে সমস্ত হিন্দু শরণার্থী যাদের ছিলেন, তাদের উপর একটা ব্যাপক প্রভাব বিস্তার করে এবং ভারতীয় জনতা পার্টি এক বিরাট নির্বাচনী সাফল্য পায়। 2021 সালের নির্বাচনে অনেকেই ভেবেছিলেন যে ভারতীয় জনতা পার্টি নির্বাচন ক্র্যাক করবে এবং দিলীপ ঘোষ একদিকে তখন রাজ্য সভাপতি, অন্যদিকে অর্গানাইজেশনাল জেনারেল সেক্রেটারি ছিলেন সুব্রত চ্যাটার্জি।
আরএসএস থেকে বরাবরই যে গঠনতন্ত্র রয়েছে, আপনাদেরকে আগেও এটা বলেছি, আরএসএস নিয়ে যে ভিডিওটি আমি করেছিলাম সেখানে, যে আরএসএসের সাথে বিজেপিকে কেন আরএসএসের পলিটিক্যাল উইং বলা হয়, তার কারণ এখানে স্পষ্টভাবে নির্দেশিকা রয়েছে ভারতবর্ষের সমস্ত রাজ্য মণ্ডল থেকে করে জেলা, এমনকি শীর্ষস্তরে অর্গানাইজেশনাল জেনারেল সেক্রেটারি, খুব গুরুত্বপূর্ণ এই পদটি আরএসএসের দ্বারা সংরক্ষিত থাকে, অর্থাৎ আরএসএসের কোনো ব্যক্তি সেখানে তিনি জায়গা পান। ঠিক তেমনিভাবে দিলীপ ঘোষ পূর্বতন আরএসএসের প্রচারক, এবং তারপর সুব্রত চ্যাটার্জি যিনি ছিলেন অর্গানাইজেশনাল জেনারেল সেক্রেটারি বিজেপির, তাদের এই যুগলবন্দিতে অনেকেই ভেবেছিলেন যে 19-এর যে সাফল্য সেটা 21-এ আসবে, কিন্তু তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি এবং নানা রকমভাবে ভারতীয় জনতা পার্টির ভেতরকার অন্তর্দ্বন্দ্ব কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে সফল হয়নি, এবং যে কারণে 77টি আসনে গিয়ে সীমাবদ্ধ হয়ে যায় ভারতীয় জনতা পার্টির জয়যাত্রা। তারপর চলে আসে 2024-এর লোকসভা নির্বাচন। এই নির্বাচনে কিন্তু ভারতীয় জনতা পার্টির পারফরমেন্স 2019-এর থেকে ব্যাপক পতন ঘটে। 12টা মাত্র লোকসভা তারা সিট জিততে সমর্থ হন, এবং এই সিট জেতার সাথে সাথে অনেকটাই আশা ভঙ্গ হয়ে যায় ভারতীয় জনতা পার্টির, যে আগামী সময় অর্থাৎ 2026 সালের যে নির্বাচনটা আসছে সেই নির্বাচনে তাদের কতটা তারা আশা জাগাতে পারবেন। এমন একটা অবস্থা তৈরি হয় যে নব্য এবং যারা অতীতের বিজেপি কাজ করেছেন, যারা জনসংঘ থেকে এসেছিলেন বিজেপি, কার্যত তারা এখন ঘরেই বসে রয়েছেন। তাদেরকে কেউ আহ্বান করে নিয়ে এসে যে তাদেরকে মূল স্রোতের রাজনীতিতে কাজ করানো, সেই সমস্ত ব্যাপারে সভাপতি যিনি আছেন, তার কারণ হচ্ছে রাজ্য বিজেপি বলুন বা কংগ্রেসই বলুন বা তৃণমূল কংগ্রেস, এই সমস্ত রাজনৈতিক দলগুলোতে সভাপতির পদই হচ্ছে মেন। বামপন্থী দলগুলোতে যেমন জেনারেল সেক্রেটারি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পদ, ঠিক তেমনিভাবে বিজেপি বা কংগ্রেসের ক্ষেত্রে সভাপতির পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেন তার যে টিম সেই টিমই কাজ করেন। এখন এই টিম সিলেকশনের ক্ষেত্রে অতীতে দেখা গেছে যে যারা পরীক্ষিত এবং দীর্ঘদিনের যারা কর্মী থেকে নেতা হয়েছেন, সভাপতি বদলের সাথে সাথে তাদের মধ্যে কেন উৎসাহের অভাব ঘটেছে, তাদেরকে সেইভাবে কাজে লাগানো হয় না, এরকম অভিযোগ বারে বারে এসেছে। কিন্তু কিছু করার নেই, সভাপতির ভূমিকা এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। রাজ্য বিজেপির কাছে সত্যিকারের 2026-এর যে চ্যালেঞ্জ, কারণ অমিত শাহ প্রায়শই এটা বলে থাকেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি যে রাজ্য থেকে দাঁড়িয়ে আজকের যে বিজেপি, তার যে বীজ বপিত হয়েছিল, অর্থাৎ ভারতীয় জনসংঘ যার প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি, এবং সেই রাজ্যে ভারতীয় জনতা পার্টি একবারও ক্ষমতায় আসতে পারেনি। তার বিবিধ রাজনীতি রয়েছে, কারণ রয়েছে, কি কারণে এটা হয়নি বা কেন হয়নি। এই রাজ্যের আবহমান চরিত্রের মধ্যে যে একটা ধর্মনিরপেক্ষতা, বামপন্থা, এগুলো যে একটা বড় ফ্যাক্টর হিসাবে কাজ করেছে, এগুলো তো যারা কট্টর বিজেপি বা আরএসএস তারাও তো অস্বীকার করতে পারেন না। কিন্তু সেই ন্যারেটিভকে ছাপিয়ে বা তাদের সাংগঠনিক দক্ষতাকে ছাপিয়ে বিজেপি কখনোই এই রাজ্যে সেই প্রতিষ্ঠা অর্জন করতে পারেনি। তারা লাগাতার চেষ্টা করে গেছে। আমি অনেকগুলো স্ট্যাটিস্টিক্যাল ডেটা দিয়ে আপনাদের কাছে সেটাই তুলে ধরার চেষ্টা করলাম, কিন্তু সেটা সফল হয়নি। 2026 সালে সেটা কি সফল হবে? সবচেয়ে বড় প্রশ্ন এই জায়গাটাতে। বিজেপি তার শক্তিশালী যে প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস, যার সাংগঠনিক দক্ষতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার ধারে কাছে কোনো ভারতীয় জনতা পার্টির কোনো জননেতার আবির্ভাব ঘটেনি। দিলীপ ঘোষের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা তিনি অর্জন করেছিলেন, বিশেষ করে মরাগাঙে তিনি একটা জোয়ার তৈরি করতে পেরেছিলেন, এবং তার নিজের ভাষায় তিনি যেটা বলে থাকেন যে আমি ভারতীয় জনতা পার্টিটা তৈরি করিনি, আমি এটাকে দাঁড় করিয়েছি। এটা তার বক্তব্য। তা অতীতেও যে যারা হয়েছেন, কেউ মন্ত্রী হয়েছেন, আমি তপন শিকদারের কথা বললাম, তথাগত রায় তিনি রাজ্যপাল হয়েছিলেন, এবং যিনি সভাপতি যখন ছিলেন তিনি তার মতো করে কাজ করেছেন। রাহুল সিনহা সংগঠন তিনি বিস্তার ঘটানোর ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করেছেন, তারও একটা লেভেল অফ অ্যাকসেপ্টেন্স অর্থাৎ বাংলার মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল। কিন্তু জননেতা
বা নেত্রী বলতে যেটা বোঝায় সেটা কখনোই বিজেপিতে এই রাজ্যে আসেনি ঠিক সেইভাবে। সুবক্তা অনেকে এসেছেন, কিন্তু জ্যোতি বসুকে যে অর্থে জননেতা বলা হয় বা মমতা বন্দ্যোপাধ্যায়কে যে অর্থে জননেত্রী বলা হয় সেই ধরনের ব্যক্তিত্ব ভারতীয় জনতা পার্টিতে আসেনি, যেটা সবচেয়ে বড় একটা তাদের কাছে সমস্যা। শ্রমিক ভট্টাচার্যের ক্ষেত্রে কি হবে, ঠিক কী কারণে তার এটা ক্লিক করে গেল? অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ বিভিন্ন যে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে শাসক দল এবং 21টা রাজ্যে যেখানে ক্ষমতায় রয়েছে এবং সীমান্তবর্তী রাজ্য হিসাবে যা পশ্চিমবঙ্গ এবং যেটা অবশ্যই বাংলাদেশের পরিপ্রেক্ষিত যেখানে রয়েছে, সেখানে এমন একজন নেতাকে দরকার যিনি হিন্দু শক্তির মধ্যে একটা ভারসাম্য তৈরি করতে পারবেন, যার একটা ইন্টেলেকচুয়ালিটি রয়েছে এবং একটা অ্যাকসেপ্টেন্স থাকবে। এরকম সমস্ত অঙ্কগুলো নিয়ে বিচার বিবেচনা হয়েছে। ভারতীয় জনতা পার্টি 6টি রাজ্যের ক্ষেত্রে অনেক সময় নিয়েছে তার সভাপতি নির্বাচন করার ক্ষেত্রে। এই 6টি রাজ্যের নির্বাচনে সভাপতি নির্বাচিত হওয়ার পর এবার সেন্ট্রালে জেপি নাড্ডার পরিবর্তে কে সভাপতি হবেন সেই দিকে বিজেপি এগোচ্ছে। শ্রমিক ভট্টাচার্যের সাথে সাথে নাম অবশ্যই ছিল, অনেকেই ভেবেছিলেন যে সুকান্ত মজুমদার হয়তো থাকবেন, কিন্তু বিজেপির ক্ষেত্রে একটা নিয়মকে খুব কঠোরভাবে অনুসরণ করা হয়। কেন্দ্রে কোনো মন্ত্রিত্বে থাকলে বা প্রশাসনিক কোনো পদ থাকলে তাদেরকে সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় না। শ্রমিক ভট্টাচার্য সবে সাংসদ হয়েছেন রাজ্যসভার এবং দীর্ঘদিন ধরে তিনি সাংগঠনিক কাজ করেছেন এবং মুখপাত্র হিসাবে বাংলার মানুষের কাছে অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব, যে কারণে সর্বক্ষণ সভাপতি হিসাবে 2026-এর আগে তিনি এই সময়টা দিতে পারবেন। অর্থাৎ সর্বজন গ্রাহ্যতা, এটা একটা তার ক্ষেত্রে বড় পয়েন্ট হয়েছে। দিলীপ ঘোষের নামও এসেছে, কিন্তু অমিত শাহ এবং জেপি নাড্ডার সাথে দিলীপ ঘোষের যে সম্পর্কের রসায়ন, তিনি যে রেস থেকে অনেক পেছন থেকে শুরু করেছেন আর বেশি দূর তিনি এগোতে যাননি এবং তারপরে তিনি মোটামুটি রণভঙ্গ দিয়ে হাতে এখন ডুগডুগি নিয়ে নিয়েছেন। এরকম জায়গা থেকে শ্রমিক ভট্টাচার্য যখন সভাপতি হচ্ছেন, স্বাভাবিকভাবে বিজেপির কর্মীরা কতটা উদ্দীপিত বা আগামী দিনে কি কি কর্মসূচি তারা নিতে যাবেন, এবং এটা বোঝাই যায় যে পশ্চিমবঙ্গে যে হিন্দু ঐক্যের ডাক শুভেন্দু অধিকারী দিয়েছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা ভারসাম্য তৈরি করা, তথা হিন্দুত্ব যে বাংলার আবহমান ইন্টেলেকচুয়ালিটি বা তার যে ধর্মনিরপেক্ষতার সঙ্গে ধারণার সঙ্গে এটা সাংঘর্ষিক নয়, হয়তো শ্রমিক ভট্টাচার্য এই বার্তাটাই দিতে চাইবেন। দেখা যাক আগামী সময়টায় কি হয় এবং কেমনভাবে এগোচ্ছে, তার কারণ 2026-এ এক জবরদস্ত নির্বাচন হতে চলেছে, এটা বলাই বাহুল্য।